হিস্টেরোস্কোপি হচ্ছে একটা মিনিমালি ইনভেসিভ গাইনোকোলজিক্যাল প্রসিডিওর বা বলতে পারি আমরা এটা একটা গাইনোকোলজিক্যাল এন্ডোস্কোপি। যেমন কিছু কিছু ক্ষেত্রে জানা যায় না যে কেন ব্লিডিং হচ্ছে পেশেন্টের বা কেন ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং হচ্ছে। তো উই ক্যান ডিটেক্ট ইট, ডায়াগনোজ ইট, কি কেন হচ্ছে এটা। আজকাল যেমন দেখা যায় স্মোকিং অনেক বেশি হুম। কমন হয়ে গেছে না, তো স্মোকিং ছেড়ে দিলে কনসেপ্ট করতে ইজি থাকে। টেডভাইজার টক্সের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। টেডভাইজার টক্সের আজকের এপিসোডে আমরা কিন্তু কথা বলবো গাইনোকোলজি নিয়ে। কারণ আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি শিলিগুড়ি শহরের ফেমাস গাইনোকোলজিস্ট ডক্টর তামামি চৌধুরী। ম্যাম, আপনাকে স্বাগত জানাই আমাদের প্রোগ্রামে। থ্যাংক ইউ। ম্যাম, অনুষ্ঠানের শুরুতেই যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে আমরা একটা গাইনোকোলজির সঙ্গে রিলেটেড একটা বিষয় খুব শুনতে পাই, হিস্টেরোস্কোপি। তো এই হিস্টেরোস্কোপিটা কি বা এটা কখন করানো উচিত? এটা যদি আমাদের দর্শকদের জন্য আজকে আপনি বলুন। নিশ্চয়ই। নমস্কার। আমি ডক্টর তমামি চৌধুরী। আমি স্টার হসপিটাল শিলিগুড়িতে একজন সিনিয়র গাইনোকোলজিস্ট। হিস্টেরোস্কোপি হচ্ছে একটা মিনিমালি ইনভেসিভ গাইনোকোলজিক্যাল প্রসিডিওর বা বলতে পারি আমরা এটা একটা গাইনোকোলজিক্যাল এন্ডোস্কোপি। যেটা দিয়ে আমরা ইউটেরাসের ভেতরে দেখতে পারি। মানে আপনার বাচ্চাদানির ভেতরে কিছু প্রবলেম আছে কিনা এটা আমরা দেখতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমরা কিছু কিছু কন্ডিশনসকে ট্রিটও করতে পারি। আচ্ছা, দেখতে পারি মানে কি, ইজ ইট অনলি আ ডায়াগনোসিস প্রসেস বা এটা একটা ট্রিটমেন্টেরও পার্ট? না, দেখতে পারি বলতে আমরা উই ক্যান সি ইনসাইড দ্য ইউটেরাস। জাস্ট ক্যাভিটির মধ্যে কি প্রবলেম আছে? পলিপ থাকতে পারে বা কোনো সাবমিউকোজাল ফাইব্রয়েড থাকতে পারে বা ইউটেরাইন যে এন্ডোমেট্রিয়ামটা আছে ভেতরে সেটা অনেক মোটা হয়ে যেতে পারে। সেইসব দেখে আমরা কিছু কিছু কন্ডিশনসকে ডায়াগনোজ করতে পারি প্লাস ট্রিটমেন্টও করতে পারি। ধরুন পলিপ আছে, তো উই ক্যান রিসেক্ট অ্যাট দ্য সেম সিটিং। বা আচ্ছা, ফাইব্রয়েড আছে সাবমিউকোজাল, তো উই ক্যান রিসেক্ট ইট বাই লুপ রিসেক্টোস্কোপ। আচ্ছা। তাতে কি হবে? একই সিটিংয়ে ওর ডায়াগনোসিসও হয়ে গেল। যেমন কিছু কিছু ক্ষেত্রে জানা যায় না যে কেন ব্লিডিং হচ্ছে পেশেন্টের বা কেন ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং হচ্ছে। তো উই ক্যান ডিটেক্ট ইট, কি ডায়াগনোজ ইট, কি কেন হচ্ছে এটা। আর সাথেই আমরা ওটা ট্রিটও করে দিতে পারি একই সাথে। আচ্ছা, এইখানে যেটা আমি জানতে চাইবো যে, এই যে হিস্টেরোস্কোপি ট্রিটমেন্টটা এটা কি শুধুমাত্র তাদের জন্য যারা কনসিভ করতে প্রবলেম হচ্ছে বা কনসিভ করার সময় কোনো প্রবলেম ফেস করছে, বা এরকম মানুষেরও হিস্টেরোস্কোপি করা যেতে পারে ধরুন যারা পিরিয়ডস নিয়ে কোনো প্রবলেমে পড়েছে বা এই ধরনের কোনো ইস্যু? হিস্টেরোস্কোপিটা খুবই ইম্পর্টেন্ট আজকের দিনে। একটা তো ইনফার্টিলিটির ইনভেস্টিগেশনস হিসেবে, ট্রিটমেন্ট হিসেবে এটা ভীষণই ইম্পর্টেন্ট। প্লাস যাদের ব্লিডিং এর প্রবলেম হচ্ছে, পিরিয়ডের প্রবলেম হচ্ছে, হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হচ্ছে বা ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং হচ্ছে যার কোনো কজ খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানেও খুব ইম্পর্টেন্ট। পোস্ট মেনোপজাল ব্লিডিং হচ্ছে, তাতেও ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা। আ আমার মনে হয় তাহলে যাদের ধরুন যে বারবার অ্যাবরশন হয়ে যাচ্ছে, এই ধরনের কেসে হিস্টেরোস্কোপি কি হেল্প করতে পারে? হ্যাঁ, অনেক সময় ইউটেরাসের কোনো স্ট্রাকচারাল প্রবলেম থাকলে বারবার অ্যাবর্শন হতে পারে। বাট ধরুন বা ভিতরে কিছু ফাইব্রয়েড আছে, যার জন্য স্পেসটা কম হয়ে যাচ্ছে, যার জন্য ওর অ্যাবর্শন হয়ে যাচ্ছে। তো আমাদেরকে দেখতে হবে যে কেন হচ্ছে। রেকারেন্ট অ্যাবর্শন যদি হয় যার ৩ টে বা তার বেশি অ্যাবর্শন হয়ে যাচ্ছে, তখন আমাদের দেখতে হবে যে কেন হচ্ছে। বাকি সব কজের সাথে হিস্টেরোস্কোপিও খুব ইম্পর্টেন্ট যে ইউটেরাইন কোনো স্ট্রাকচারাল প্রবলেম আছে কিনা। এবার সেটা যদি থাকে তো আমরা ট্রিটমেন্ট করতে পারি যাতে ফিউচারেও ঠিকঠাক করে কনসিভ করতে পারে। কনসিভ করার কথায় যদি বলি যে একজন ওমেনের কনসিভ করার রাইট এজ কি? আ দেখুন, আগে তো যেটা বলত যে কনসিভ অনেক আর্লি এজে করত। কিন্তু এখন যেহেতু মহিলারা অনেক বেশি ওয়ার্কিং, ওয়ার্কিং উমেন এর সংখ্যা অনেক বেড়ে গেছে আমাদের দেশে। সেজন্য এখন অনেকেই লেট ম্যারেজ করছে। 35 এর পরে হয়তো কনসিভ করছে। অনেকে তো 40-42 তেও কনসিভ করছে একদম আমরা তাই। দেখছি। তো এখন সেভাবে বলা যায় না যে কোনটা এক্সাক্ট এজ। না, বায়োলজিক্যালি আমরা পারসন টু দেখেছি। পারসন ভ্যারি করে। বাট প্রেগন্যান্সি তো 20-25 এর 20 থেকে 25 এর মধ্যে হলে সবচেয়ে মানে হ্যাঁ, আমি এই কোয়েশ্চেনটা যে কারণে করলাম যে বায়োলজিক্যালি 20 থেকে 25 এর মধ্যে কনসিভ করলে ম্যাক্সিমাম ভালো। 30 এর আগে আমরা আগে বলতাম যে 30 ইয়ার্স এর আগে প্রেগন্যান্ট হয়ে গেলে ভালো। কিন্তু আজকের দিনে দেখা যায় যে 30 ইয়ার্স এ অনেকে হয়তো বিয়েই করছে না, যে কথাটা আপনি বললেন। হুম, তো সেক্ষেত্রে দেখা যায় যে আফটার 35 তাদেরকে কনসিভ করতে হচ্ছে। হুম। সেখানে কি চ্যালেঞ্জেস আসতে পারে বা সেখানে এই হিস্টেরোস্কোপি কিভাবে হেল্প করতে পারে? 35 এর পরে কনসিভ করতে গেলে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে ওভামের কোয়ালিটিটা অনেক পোর হতে পারে। এমএইচ যেটা থাকে না? অ্যান্টি মুলেরিয়ান হরমোন সেটা কমে যেতে থাকে। বা অনেকের যেটা প্রবলেম হয় টিউবাল কিছু প্যাথোলজি থাকতে পারে।
তো ওগুলো আমাদের হিস্টেরোস্কোপি করে আমরা দেখতে পারি যে ইউটেরাসের ভেতরে স্পেস ঠিক আছে কিনা, অস্ট্রিয়াগুলো যেটা আছে টিউবের যে ওপেনিং গুলো থাকে সেগুলো খোলা আছে কিনা। তো এগুলো হিস্টেরোস্কোপি থেকে আমরা দেখতে পারি। আর বাকি কজেস গুলোর জন্য আমাদের বাকি ইনভেস্টিগেশনস করতে হবে। আচ্ছা। এটার সঙ্গে রিলেটেড একটা জিনিস জানতে চাইবো যে দেখুন, এটা একটা কমন সিনারিও যেটা নিয়ে আমরা আলোচনা করলাম যে আফটার 35 ওমেনদেরকে কনসিভ করতে হচ্ছে কারণ তারা লেট ম্যারেজ করছে বিকজ দে আর ওয়ার্কিং ওমেন। তো এমন কোনো হ্যাবিট বা এমন কোনো কিছু কি রয়েছে যেটা করলে তাদের কনসিভ করতে যে প্রবলেমটা এখন ফেস করতে হয় সেটা হবে না? কারণ আজকের দিনে কনসিভ করতে হুম। প্রবলেম হওয়াটা খুবই কমন হয়ে গেছে। আজকাল যেমন দেখা যায় স্মোকিং অনেক বেশি হুম, কমন হয়ে গেছে না? হুম। তো স্মোকিং ছেড়ে দিলে কনসিভ করতে ইজি থাকে বা এক্সারসাইজ রেগুলার যদি করে তাহলেও কনসিভ করতে ইজি থাকে। যাদের হরমোনাল ইস্যু আছে তারা যদি একটু খাওয়া-দাওয়া ঠিকমতো করে, রুটিন ফলো করে, স্ট্রেস লেভেল যদি একটু কমাতে পারে তাহলে অবশ্যই কনসিভটা ভালো করে করতে পারবে। আচ্ছা, এখানে ৩ টে জিনিস আপনি বললেন। হুম, একটা যদি আমরা স্মোকিং ছেড়ে দিই, একটা যদি আমরা খাওয়া-দাওয়া ঠিকমতো করি, আরেকটা বললেন স্ট্রেস লেভেল। হুম। এবার এই স্ট্রেস লেভেলটা কোথাও কি গিয়ে আমাদের যে ইলেকট্রনিক গ্যাজেটস যেগুলো ইউজ করছি সেটার থেকেও এফেক্ট পড়ে? হ্যাঁ, অনেকাংশেই এফেক্ট পড়ে। যারা অনেক বেশি যেমন ফোন আ স্কু উম দেখে, রাত হুম। জেগে দেখে, তাদের ক্ষেত্রে হরমোনাল প্রবলেম অনেক বেশি দেখা যাচ্ছে এখন। তো সেইজন্য ঘুমের যেটা একটা ফিক্সড টাইম রাখতে হবে। আমরা যেটা বলি 7 to 8 আওয়ার্স সলিড স্লিপ দরকার। বডির ফাংশন এর জন্য ঠিকঠাক করে। তো স্ট্রেস লেভেল কম করার জন্য ঘুম ভীষণ ইম্পোর্টেন্ট। তো ইলেকট্রনিক গ্যাজেটস যত কম দেখা যায়, স্ক্রিন টাইম যত কম হয় তত ভালো। মানে এক কথায় গিয়ে যতটা আমাদের আ খেয়াল রাখতে হবে যে এক তো অ্যাডিকশন এর মানে স্মোকিং বা অ্যালকোহল এসব না নিলেই ভালো। ইয়োগা বা এক্সারসাইজ যেগুলো আছে এগুলোকে আমাদের ডেইলি লাইফ এর একটা পার্ট বানালে ভালো। থার্ড আপনি যেটা বলছিলেন যে একটা সাউন্ড স্লিপ এর প্রয়োজন। ভীষণ এবার এটা কিন্তু আজকের দিনে আমার মনে হয় অনেকেরই এই প্রবলেমটা রয়েছে যে তাদের কাজের জায়গায় বলুন বা পার্সোনাল লাইফ নিয়ে বলুন, এমন একটা প্রেশারের মধ্যে তারা থাকে যে তাদের এই ৭ থেকে ৮ ঘন্টার যে সাউন্ড স্লিপটা এই জায়গাটায় প্রবলেম হয়ে যায়। তো বিয়ের আগে বা বিয়ের পরে কনসিভ করার সময় এই সাউন্ড স্লিপ এর কারণে কি কনসিভ করতে প্রবলেম হতে পারে? স্ট্রেস লেভেল ভীষণ ইম্পর্ট্যান্ট কনসিভ আচ্ছা, করার জন্য। আচ্ছা। বোথ ইন ফিমেল অ্যান্ড মেল দুজনেরই স্ট্রেস লেভেল কম করতে হবে। রিল্যাক্সেশন টেকনিকগুলো ফলো করা উচিত, এক্সারসাইজ করা উচিত। আর মেডিটেশন, যোগা এগুলোরও ভীষণ ইম্পর্টেন্স আছে। স্ট্রেস লেভেল কমলে হরমোনাল প্রবলেমও হবে না আর কনসিভ করতে ইজি থাকবে। আচ্ছা, এতক্ষণ আমরা যে কথাগুলো বলছিলাম যে কনসিভ করার আগে যে প্রবলেম গুলো হচ্ছে, হুম। কনসিভ করার পরে এমন কোনো প্রবলেম আছে যেখানে হিস্টেরোস্কোপি আমাদেরকে হেল্প করতে পারে? কনসিভ করার পরে তো একটা তো রেকারেন্ট অ্যাবর্শন যদি হয় সেখানে আমরা দেখতে পারি। আর প্রেগন্যান্সিতে আমরা সাধারণত এটা করি না, হিস্টেরোস্কোপি করি না। বিকজ আমরা তো হিস্টেরোস্কোপিতে ইউটেরাসের ভেতরে যাচ্ছি না, ক্যাভিটিতে যাচ্ছি। যখন প্রেগন্যান্ট থাকছে তখন ভিতরে তো বেবি থাকছে। তো আমরা তখন করি না। আচ্ছা। একটা জিনিস যেটা আমার মনে হয় যারা এই ভিডিওটা দেখছে তাদেরও মাথায় ঘুরছে বা আমারও মাথায় এলো এবং যেকোনো সাধারণ মানুষ যখন কোনো নতুন ট্রিটমেন্টের ব্যাপারে শোনে, তখন সবার আগে তাদের মাথায় যেটা আসে যে, "ইস ইট রিস্কি?" বা "এটা যদি আমি করতে চাই, এটা কি আমার শরীরে কোনো পার্মানেন্ট ইমপ্যাক্ট ফেলবে বা কোনোভাবে কোনো রিস্ক ফ্যাক্টর আছে এটাতে?" এটা একদমই রিস্কি না। এটা ভীষণই ভালো একটা প্রসিডিওর। এটা সাধারণত ওপিডি প্রসিডিওর, ডে কেয়ার প্রসিডিওর হিসেবে হয়। সকালে পেশেন্ট এলে এটা প্রসিডিওরটা হয়ে গেলে আবার বিকালে সে বাড়ি চলে যেতে পারে। ওকে। একদম যেহেতু এন্ডোস্কোপিক প্রসিডিওর কোনো রকম কাটাছেঁড়ার ব্যাপার নেই। হুম। তো পেশেন্ট হেঁটে বাড়ি যেতে পারে। আচ্ছা মানে যদি কোনো পেশেন্টের হিস্টেরোস্কোপি করানোর প্রয়োজন হয়, তাহলে সে সকালে এসে মানে জাস্ট একবেলা এক কথায় একবেলা বেড কেয়ার বেড টেক রাখা। করে ডে কেয়ার হ্যাঁ, ডে কেয়ারে থেকে সে হিস্টেরোস্কোপি করিয়ে বিকেলবেলা বিকেল নিজে বেলা হেঁটে চলে বাড়ি চলে যেতে পারে। মানে এক্ষেত্রে কোনো আলাদা করে মানে ভর্তি থাকার বা কোনো রিস্ক ফ্যাক্টর নেই আপনি বলছেন। ভর্তি থাকার দরকার নেই। কিন্তু যদি অনেক বড় ফাইব্রয়েড আছে কারো বা বড় পলিপ আছে, যেটা আমাদের স্পাইনাল অ্যানেসথেসিয়া বা কোনো অ্যানেসথেসিয়া ইউজ করে করতে হয়, তখন আমাদের 1 ডে স্টে করতে হতে পারে। আদারওয়াইজ মেক্সিমাম ক্ষেত্রে ওপিডি প্রসিডিউর, ডে কেয়ার হুম, প্রসিডিউর। হুম, হুম। আচ্ছা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ওমেনদের যে তাদের পিরিয়ডস আফটার 40 অর 45 পিরিয়ডস বন্ধ হয়ে যাবার পরে আবার কোনো কারণে তাদের ব্লিডিং হচ্ছে। হুম। এক্ষেত্রে কি হিস্টেরোস্কোপি আমাদেরকে হেল্প করবে না এক্ষেত্রে আমাদের আপনাদের সহায়তায় নিতে হবে? এক্ষেত্রেও হিস্টেরোস্কোপির একটা বড় রোল আছে। কারণ পোস্ট মেনোপজাল ব্লিডিং এ অনেক সময় যেমন এন্ডোমেট্রিয়াল ক্যান্সার থাকতে পারে বা পলিপ থাকতে পারে। তো সেক্ষেত্রে হিস্টেরোস্কোপি করলে আমরা দেখতে পারবো যে এন্ডোমেট্রিয়াম থিকেন্ড আছে কিনা, সেখানে কোনো অ্যাবনরমাল জায়গা দেখা যাচ্ছে কিনা।
বা কোনো পলিপ আছে কিনা, তাহলে ডায়াগনোজ করতে সুবিধা হবে, প্লাস ট্রিটমেন্টও ভালো হবে। মানে এক্ষেত্রে যেটা মানে যতটুকু আমি বুঝতে পারলাম যে আফটার মেনোপজ যদি কারো ব্লিডিং হচ্ছে হিস্টেরোস্কোপি দিয়ে আমরা ডায়াগনোজ করতে পারবো যে হোয়াট ইজ দ্য রিজন অফ দ্যাট ব্লিডিং ইয়েস, এবং সেটার অ্যাকর্ডিং আপনারা ট্রিটমেন্টটা করতে ট্রিটমেন্টও পারবেন। করতে পারবো। যেমন যদি কারো পলিপ থাকে তো উই ক্যান রিসেক্ট দ্য পলিপ। আর যদি কারো দেখা যায় এন্ডোমেট্রিয়ামটা অ্যাবনর্মাল লাগছে তো উই ক্যান টেক আ বায়োপসি ফ্রম দ্যাট সাইট হুম, হুম। যেখানে অ্যাবনর্মাল লাগছে। আর তারপরে বায়োপসি রিপোর্টে যদি কিছু প্রবলেম আসে তো উই ক্যান প্রসিড উইথ হিস্টেরেক্টমি। আচ্ছা, এবার আসি একটু অন্য জায়গায় যে যদি কোনো কাপল বা কোনো ওমেন চায় যে আপনার সাথে কনসাল্ট করবে বা তাদের কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেম নিয়ে আপনার সাথে দেখা করে আপনার সাথে কথা বলবে, সেক্ষেত্রে তারা আপনার সঙ্গে কোথায় অ্যাপয়েন্টমেন্ট পাবে বা আপনার সঙ্গে কিভাবে দেখা করবে? আমি শিলিগুড়ি স্টার হসপিটালে রেগুলার থাকি। সকাল ১১টা থেকে বিকেল ৬টা অবধি রেগুলার আমি ওখানেই থাকি। তো ওখানে এলে ওরা আমার সাথে আমাকে কনসাল্ট করতে পারবে। থ্যাংক ইউ। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনারা প্রথমত জেনে গেলেন যে কিভাবে ম্যামের সঙ্গে আপনারা দেখা করতে পারবেন। দ্বিতীয়ত যেটা নিয়ে আমরা আজকের আলোচনায় কথা বলছিলাম যে হিস্টেরোস্কোপি। হিস্টেরোস্কোপি কিভাবে এবং কোন কন্ডিশনে আপনাদেরকে হেল্প করতে পারে। ম্যাম তার ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদেরকে আজকে সময় দিয়েছেন এবং আমাদের এই এপিসোডটি শুট করতে হেল্প করেছেন এবং আপনাদেরকে এই ইনফরমেশনটা দিয়ে হেল্প করেছেন। তার জন্য আমরা প্রথমেই ম্যামকে থ্যাংক ইউ জানাই। পরবর্তী কোনো একটা এপিসোডে আমরা ম্যামকে অবশ্যই নিয়ে আসবো এবং আপনাদের কি কোয়েশ্চেন রইলো যেগুলো আমরা ম্যামকে জিজ্ঞাসা করতে পারি আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। শেয়ার করে সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ।